আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার, প্রভাষক দর্শন বিভাগ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, মানিকগঞ্জ। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার যে আলোচনা, সে আলোচনাটি মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় থেকে যুক্তিবিদ্যার সংজ্ঞা এবং যুক্তিবিদ্যার সম্বন্ধে বিভিন্ন দার্শনিকদের যে মতবাদ ছিল সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যুক্তিবিদ্যার স্বরূপ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে যাচ্ছি নেচার অফ লজিক, মানে যুক্তিবিদ্যার স্বরূপ। যুক্তিবিদ্যা মূলত যুক্তি বা চিন্তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। তো চিন্তা পদ্ধতি হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান এবং প্রথম আলোচ্য বিষয়। আর যুক্তিবিদ্যার বিষয় এবং বিষয়বস্তু এবং বিষয় আলোচনার পদ্ধতির ভিত্তিতেই যুক্তিবিদ্যার স্বরূপ নির্ধারিত হয়ে থাকে। তো যুক্তিবিদ্যাকে বিষয়বস্তুর ভিত্তিতে যখন আমরা আলোচনা করতে যাব, সেক্ষেত্রে যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের একটি সম্পর্ক রয়েছে। তো প্রথমত আমাদের আলোচনা করতে হয় বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞান সাধারণত দুই রকমের হতে পারে। একটি হচ্ছে আকারগত বিজ্ঞান, আরেকটি হচ্ছে বস্তুগত বিজ্ঞান। আকারগত বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের নিয়মগত যে দিক রয়েছে সেটি নিয়ে যখন আলোচনা করে বিষয়বস্তু, তখন সেটা হচ্ছে আকারগত বিজ্ঞান। পক্ষান্তরে বস্তুর সার ধর্ম নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটি হচ্ছে বস্তুগত বিজ্ঞান। যেমন গণিত শাস্ত্রের কথা আমরা বলতে পারি। গণিত শাস্ত্র হচ্ছে বস্তুর আকার নিয়ে আলোচনা করে, সেজন্য গণিত শাস্ত্র হচ্ছে আকারগত বিজ্ঞান। আর বস্তুগত যে বিজ্ঞান, যেমন জীববিজ্ঞান, জড়বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এগুলো নিয়ে যখন এগুলো কিন্তু নির্দিষ্ট একটা বিষয় বা বস্তুর সার ধর্ম নিয়ে আলোচনা করে, সেই কারণে আমরা এদেরকে বলতে পারি যে বস্তুগত বিজ্ঞান। এখন যুক্তিবিদ্যা কিন্তু যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান হিসেবেই চিহ্নিত করেছেন। তাদের মতে যে বিশিষ্ট স্বভাবের রীতির মাধ্যমে আমাদের চিন্তন পদ্ধতি আবর্তিত হয় তাকেই বলা হচ্ছে আমাদের চিন্তার আকার। আর এই চিন্তার আকার নিয়ে হচ্ছে যুক্তিবিদ্যা আলোচনা করে। এ কারণে যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান বলা হয়। কিন্তু যুক্তিবিদ আবার এর সাথে দ্বিমত পোষণ করেন। তিনি মনে করেন যে যুক্তিবিদ্যা শুধু যুক্তির আকার বা নিয়মগত দিক নিয়ে আলোচনা করে না, চিন্তন প্রক্রিয়ার যে উপাদান রয়েছে সেই উপাদানগত দিক নিয়েও আলোচনা করে। যেহেতু উপাদানগত দিক নিয়ে আলোচনা করে, সেই ক্ষেত্রে আমরা যুক্তিবিদ্যাকে বস্তুগত বিজ্ঞানও বলতে পারি। তিনি আকার এবং উপাদান উভয়কেই প্রাধান্য দিয়েছেন, কারণ যুক্তিবিদ্যা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আকারগত এবং উপাদানগত আলোচনা দুটি পাওয়া যায়। সে কারণে যুক্তিবিদ জোসেফ যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞান এবং বস্তুগত বিজ্ঞান উভয়ই বলেছেন। তাহলে আমরা যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞানও বলতে পারি, বস্তুগত বিজ্ঞানও বলতে পারি। সেকেন্ডলি, যুক্তিবিদ্যা কি বিষয়নিষ্ঠ বিজ্ঞান না আদর্শনিষ্ঠ বিজ্ঞান? সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে বিষয়নিষ্ঠ বিজ্ঞান কি এবং আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি। বিষয়নিষ্ঠ বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের নিছক বর্ণনা প্রদান করে, এটি হচ্ছে বর্ণনাধর্মী। তার কোনো বস্তুর যে স্বরূপ, সেই স্বরূপকে বর্ণনা প্রদান করে হচ্ছে বিষয়ভিত্তিক বা বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে কোনো আদর্শকে উদ্দেশ্য করে বা আদর্শকে রেখে ওই বস্তুর মূল্যায়ন করে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে মূল্যায়ন ধর্মী। তো এক্ষেত্রে যুক্তিবিদ্যা বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করে কোনো কাজের কোনো যুক্তির মূল্যায়ন করে থাকে, একটি আদর্শের ভিত্তিতে চিন্তন প্রক্রিয়াকে মূল্যায়ন করে থাকে এবং বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে আলাদা করে
যুক্তির বৈধতা প্রদান করে যুক্তিবিদ্যা কিন্তু সত্য প্রতিষ্ঠাই করার প্রচেষ্টা চালায়। এ কারণে বিভিন্ন যুক্তিবিদগণ যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে স্বীকার করেছেন বা অভিহিত করেছেন। যুক্তিবিদ্যার মূল কাজই হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা। এদিক থেকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যুক্তিবিদ্যা বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়। এখন এই যে আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলছি, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলছি, আদৌ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান কিনা? এখন যুক্তিবিদ্যা বিজ্ঞান কিনা এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে বিজ্ঞান কি। সাধারণভাবে বিজ্ঞান বলতে আমরা বুঝি কোনো বিষয়বস্তু, প্রকৃতির কোনো বিষয়বস্তু সম্বন্ধে বিশেষ জ্ঞান অর্জন করাকে বিজ্ঞান বলা হয়। এখন কোনো বিষয়বস্তু সম্বন্ধে এই বিশেষ জ্ঞান অর্জনের জন্য কোনো বিষয়কে অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের যে আলোচ্য বিষয়বস্তু রয়েছে, সেই আলোচ্য বিষয়বস্তুকে শৃঙ্খলাবদ্ধ এবং বিধিবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, কোনো বিষয়কে বিজ্ঞান হতে গেলে অবশ্যই বিষয়বস্তুকে ব্যাখ্যা করার জন্য পদ্ধতিগত কতগুলো নিয়ম আবিষ্কার করতে হবে। যখনই কোনো বিষয় এ দুটি শর্ত পূরণ করবে তখন আমরা তাকে বিজ্ঞান বলতে পারব। এখন বিজ্ঞান বলতে যা বোঝানো হয় এই শর্তটি যুক্তিবিদ্যা কিন্তু পূরণ করেছে। যুক্তিবিদ্যা যখন চিন্তন নিয়ে আলোচনা করে তখন কিন্তু একটি ধাপের পর একটি ধাপ এগিয়ে যায়, ধীরে ধীরে সে যুক্তিবিদ্যার আলোচনা এগিয়ে যায়। সুতরাং এটি একটি শৃঙ্খলাবদ্ধ এবং বিধিবদ্ধ বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। যুক্তির বৈধতা এবং অবৈধতাকে নিরূপণ করতে যেয়ে, যুক্তির মূল্যায়ন করতে যেয়ে যুক্তিবিদ্যাকে কিন্তু কিছু নিয়ম আবিষ্কার করতে হয়। যুক্তির গঠন প্রক্রিয়া, যুক্তির বৈধতা অবৈধতা মূল্যায়নের কিছু নিয়ম কানুন, যেমন আমরা জানি সহানুমান গঠনের নিয়মাবলী, বৈকল্পিক যুক্তি, প্রাকল্পিক যুক্তি, এরকম আরো নানা বিষয় আছে, নানা যুক্তি আছে। এসব যুক্তি গঠনের যে নিয়ম কানুন এগুলো কিন্তু যুক্তিবিদ্যা দিয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তুটি একটি সুসংবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ বিষয়বস্তু, এবং যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আবিষ্কার করেছে, নিয়ম অনুসরণ করে। সেদিক থেকে আমরা যুক্তিবিদ্যাকে অবশ্যই বিজ্ঞান বলতে পারি। যুক্তিবিদ্যা একটি তাহলে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা বিজ্ঞানের মতোই সত্য উদ্ঘাটন করে এবং ভ্রান্তি পরিহার করার জন্য কতগুলো সাধারণ নীতি প্রণয়ন করে থাকে। আর এর পরিপ্রেক্ষিতেই আমরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করতে পারি। এখন প্রশ্ন উঠেছে, যুক্তিবিদ্যা কি কলা? প্রথমত, কলা শব্দটির একাধিক অর্থ রয়েছে। দৈনন্দিন জীবনে শব্দটি প্রধানত দুটি দিক থেকে ব্যবহৃত হয়ে থাকে। যেমন প্রথমটি হচ্ছে, কলা শব্দটি দক্ষতা বা পারদর্শিতা, কর্মপটুতাকে বোঝায়। যেমন কেউ কোনো কাজে, যেমন কেউ নাচার কিন্তু নিয়ম জানে না, কিন্তু সে নাচাতে দক্ষ, সে নাচতে পারে, এটা একটা। এক্ষেত্রে দেখা যায় দক্ষতা বা প্রয়োগ কুশলতাকে কলা বলা যেতে পারে। দ্বিতীয় অর্থে কলা বলতে বস্তু সম্পর্কিত জ্ঞানের যে বিধিবদ্ধ প্রয়োগ, সে সম্পর্কিত জ্ঞান তাকে বোঝায়। যেমন অনেকে নাচের বা নৃত্যের যে নিয়মাবলী আছে, মুদ্রা আছে, সেগুলো সম্বন্ধে খুব ভালো জ্ঞান অর্জন করেন, কিন্তু তিনি নিজে নৃত্য করতে পারেন না। তাহলে এই দুটোই কিন্তু হচ্ছে, একটি হচ্ছে বিধিবদ্ধ জ্ঞান নৃত্য পরিবেশন করার, আরেকটি হচ্ছে জ্ঞান না থাকা সত্ত্বেও নৃত্য পরিবেশন করার যে কৌশল আছে সেই কৌশল সম্বন্ধে অভিজ্ঞ হওয়া। সুতরাং কলা বলতে একদিকে যেমন ব্যবহারিক দক্ষতাকে নির্দেশ করে, অন্যদিকে কাজ নিষ্পন্ন করার কৌশল বা পদ্ধতিকেও নির্দেশ করে থাকে। বস্তুত যুক্তিবিদ্যার এই ব্যবহারিক দিকের উপর গুরুত্ব আরোপ করে
লেখক অলরিস এবং তার অনুশীলরা যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা হিসেবে অভিহিত করেছেন। যুক্তিবিদ্যার এই ব্যবহারিক দিকের উপর গুরুত্ব আরোপ করার পর কলাবিদ্যা করে তারা বলেন যে কলাবিদ্যা হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে নির্দিষ্ট প্রয়োগ বিধির সমষ্টি। আর যুক্তিবিদ্যাও আমাদের প্রাত্যহিক জীবনে যে যুক্তি চিন্তা ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে বৈধতা এবং অবৈধতা নির্ধারণ করার চেষ্টা করে এবং প্রাত্যহিক জীবনে আমরা যে সাধারণ চিন্তা করি সেই চিন্তার মধ্যে সত্যকে উদ্ঘাটন করে ভ্রান্তিকে পরিহার করার প্রচেষ্টা চালায় এবং ব্যবহারিক জীবনে আমরা এর প্রয়োগ দেখে থাকি প্রতি ক্ষেত্রে। এ কারণে আমরা যুক্তিবিদ্যাকে একটি কলা হিসেবে বিবেচিত করতে পারি বা যুক্তিবিদ্যাকে যথার্থভাবেই কলাবিদ্যা বলা যায়। তাহলে আমরা দেখতে পেলাম কি যুক্তিবিদ্যা হচ্ছে আকারগত বিজ্ঞান এবং বস্তুগত বিজ্ঞান। যুক্তিবিদ্যার বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়, কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি কলা, আবার যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। এখন উপরে যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সে আলোচনা থেকে বোঝা যাচ্ছে কি যুক্তিবিদ্যাকে যারা কলা হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারা একপেশে হয়ে গেছেন, তারা যুক্তিবিদ্যাকে শুধু কলা হিসেবে উপস্থাপন করেছেন। আবার যারা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারাও একপেশে মতামত দিয়েছেন, তারাও যুক্তিবিদ্যাকে শুধু বিজ্ঞান হিসেবেই দেখেছেন। এখন এই দুই চরমপন্থী মতবাদের মধ্যে যুক্তিবিদ জেস মিল বা জন স্টুয়ার্ট মিল এবং হোয়াইটলি যুক্তিবিদ্যাকে একই সাথে বিজ্ঞান ও কলা উভয়ই বলে স্বীকৃতি প্রদান করেছেন। যুক্তিবিদ্যা বিজ্ঞানের মতো নির্দিষ্ট সূত্র আবিষ্কার করে এবং সুসংবদ্ধ বিধিবদ্ধ বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, তাই এটি বিজ্ঞান। আবার ঠিক কলার মতো প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে বৈধ যুক্তি প্রদান করব, যুক্তির মধ্যে কিভাবে সত্যতা উদ্ঘাটন করব, যুক্তির বৈধতা অবৈধতা কিভাবে নিরূপণ করব, সেই কলা কৌশলও আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। চিন্তন পদ্ধতি, আমরা কিভাবে চিন্তন প্রক্রিয়া যৌক্তিক হবে সে বিষয়ে আমাদেরকে প্রায়োগিক শিক্ষা দিয়ে থাকে। এদিক থেকে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা যেমন নির্ভুল চিন্তার নীতিসমূহকে আবিষ্কার করে, তেমনি কলাবিদ্যা হিসেবে সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে এই নীতিসমূহকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার ভ্রান্তি নিরসনে আমাদের সক্ষম করে তোলে। কাজেই যুক্তিবিদ্যাকে একাধারে আমরা বিজ্ঞান এবং কলা উভয় বলে অভিহিত করতে পারি। এখন অনেকে বলতে চাচ্ছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান। বিভিন্ন বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, এক্ষেত্রে সাধারণ সূত্র আবিষ্কার করে এবং সেই সূত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের ঘটনাসমূহের ব্যাখ্যা প্রদান করে। আর তা করতে গিয়ে বিজ্ঞানসমূহকে যুক্তিবিদ্যার জ্ঞানের উপরই নির্ভর করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি বিজ্ঞানের ক্ষেত্রে প্রণীত পদ্ধতি বা সূত্রাবলীর যৌক্তিকতা অথবা প্রতিটি বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যসমূহের বৈধতা যুক্তি পদ্ধতি নিয়ম কারণ দ্বারা যাচাইযোগ্য হতে হয়। কারণ একমাত্র যুক্তিবিদ্যাই হচ্ছে সত্য অর্জনের লক্ষ্যে নির্ভুল চিন্তার নিয়মাবলী প্রণয়ন করে এবং সেটি প্রতিটি বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই পালনীয়। আর এদিক থেকে বিজ্ঞানকে যথার্থ হওয়ার জন্য যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়, কেননা সঠিক অনুমান ছাড়া সঠিক জ্ঞান অর্জন সম্ভব নয়, সঠিক আবিষ্কার সম্ভব নয়। আর সঠিক অনুমানের নিয়ম জানতে হলে এবং অনুমানকে সঠিক করতে হলে অবশ্যই আমাদের যুক্তিবিদ্যার জ্ঞান প্রয়োজন। এ কারণে যুক্তিবিদগণ যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এখন প্রশ্ন এসেছে, যুক্তিবিদ্যা সকল কলার আদি কলা কিনা? কলা হচ্ছে আমাদেরকে, আমরা আগেই বলেছি, কলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের যে কৌশল, সেই কৌশল পদ্ধতি সম্বন্ধে যে জ্ঞান অর্জন করা হয়, ব্যবহারিক যে জ্ঞান, সেটি হচ্ছে কলা বা আর্টস। এখন কলাবিদ্যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়। সেহেতু প্রতিটি কলাবিদ্যাকেই কোনো না কোনো বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এসব বৈজ্ঞানিক জ্ঞানের নির্ভরতা যাচাইয়ের জন্য যুক্তিবিদ্যার প্রয়োজন হয়।
বৈজ্ঞানিক জ্ঞানগুলো যৌক্তিক হলেই কিন্তু সঠিক হবে, আর যৌক্তিক হতে হলে বৈজ্ঞানিক জ্ঞানকে অবশ্যই যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। যেহেতু যুক্তিবিদ্যার যে নিয়ম, বিজ্ঞানের যে নিয়ম বা কলাকৌশল, সেগুলোই আমরা আবার কলা বা আর্টস আমাদেরকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখায়, সেই ক্ষেত্রে কলাকে হচ্ছে যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। এদিক থেকে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে সকল কলার আদি কলা। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে দেখলাম যুক্তিবিদ্যার নেচার বা স্বরূপ আলোচনা করতে গিয়ে দেখলাম যুক্তিবিদ্যা হচ্ছে একটি আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি কলা, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। যুক্তিবিদ্যা সকল বিজ্ঞানের আদি বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা সকল কলার আদি কলা। এরপর আমরা চলে যাব যুক্তিবিদ্যার যে বৈশিষ্ট্য সে আলোচনায়, ক্যারেক্টারিস্টিক্স অফ লজিক। যুক্তিবিদ্যার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে বা যা এর স্বতন্ত্রতা প্রদান করে, যার কারণে এটি অন্যান্য বিজ্ঞান থেকে আলাদা। যুক্তিবিদ্যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি আমাদের সঠিকভাবে চিন্তা করতে শেখায়। যুক্তিবিদ্যা আমাদের চিন্তার সত্যতা এবং বৈধতা প্রদান করতে যে যুক্তিবিদ্যা আমাদেরকে সঠিক চিন্তা ভাবনা করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে। যুক্তিবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি বিজ্ঞান পাঠকে সহজতর করে তোলে। যেহেতু যুক্তিবিদ্যা আলোচিত বিশুদ্ধ চিন্তার পদ্ধতি সম্পর্কিত সাধারণ নিয়মসমূহের প্রয়োগ বিজ্ঞানের প্রতিটি শাখার ক্ষেত্রে অপরিহার্য, কাজেই বিজ্ঞানের অনুধাবনে যুক্তিবিদ্যার জ্ঞান অত্যন্ত জরুরি। যুক্তিবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চিন্তনের মধ্যকার ভ্রান্তির উদ্ঘাটন ও নিরসনে সহায়তা করা। আমরা যে সাধারণভাবে চিন্তা করে থাকি, সেই চিন্তার মধ্যে যে ভ্রান্তি থাকে, সেই ভ্রান্তি দূর করা এবং সত্য উদ্ঘাটন করা হচ্ছে যুক্তিবিদ্যার অন্যতম বৈশিষ্ট্য। যুক্তিবিদ্যা আমাদেরকে ভাবাবেগ সুসংগত ও সুনিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করে। এর ফলে আমরা সংস্কার মুক্ত মন নিয়ে যুক্তির আলোকে সবকিছু যাচাই করার মাধ্যমে সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন করতে সমর্থ হই। যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, আর এই চিন্তা যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে বলা হচ্ছে অবধারণ বা যুক্তি। এখন এই ভাষাকে সঠিক ও সুস্পষ্ট করার লক্ষ্যে যুক্তিবিদ্যা ভাষাকে যৌক্তিক ও বিজ্ঞানসম্মত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা ভাষার অন্তর্গত শব্দ, পদ, বাক্য, উক্তি ইত্যাদি যথার্থ বিচারের মাধ্যমে এগুলো সঠিক প্রয়োগ সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকে। সকল বিজ্ঞানের বিজ্ঞান এবং সকল কলার আদি কলা হিসেবে যুক্তিবিদ্যা প্রতিটি বিজ্ঞান এবং কলাবিদ্যাকে যথার্থ চিন্তার সাধারণ যে নিয়মাবলী রয়েছে সেগুলো সরবরাহ করে থাকে। ফলে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলাসমূহকে নির্ভুল হতে সাহায্য করে। যে কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী চিন্তা করে একান্ত জরুরি, আর একমাত্র যুক্তিবিদ্যাই আমাদেরকে এরূপ সুনির্দিষ্ট চিন্তা করার প্রক্রিয়া সম্বন্ধে জ্ঞান দিয়ে থাকে। যুক্তিবিদ্যার এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে যুক্তিবিদ্যার স্বরূপ, যুক্তিবিদ্যা কি ধরনের কাজ করতে পারে বা যুক্তিবিদ্যার মূল্য গুরুত্ব কতটুকু আমাদের কাছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। এছাড়াও যুক্তিবিদ্যার আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। তো যুক্তিবিদ্যাকে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রতিনিয়ত যুক্তিবিদ্যা ব্যবহার করে থাকি। সে কারণে যুক্তিবিদ্যার যে গুরুত্ব রয়েছে, যুক্তিবিদ্যার যে স্বরূপ, যুক্তিবিদ্যার যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের পক্ষে জানা খুব দরকার। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা যুক্তিবিদ্যার সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্ক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে।
ভালো থাকবে। আল্লাহ হাফেজ।